নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি ধর্মযুদ্ধ 2024 পর্ব 6। আজ ষষ্ঠ দফার নির্বাচন এবং ষষ্ঠ দফা নির্বাচন দেশের 7টা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 58টা আসনে আজকে ভোট গ্রহণ পর্ব রয়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। তবে পশ্চিমবঙ্গে আজকে 8টা লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ পর্ব। আপনারা জানেন যে আজকে ভোট হতে চলেছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এই 8টি লোকসভা কেন্দ্রে আজকে এই নির্বাচন রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী সবথেকে বেশি কিন্তু মোতায়েন করা হয়েছে ষষ্ঠ দফার নির্বাচনে। বিগত যে দফাগুলো আমরা পেরিয়ে এসেছি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফা, এই প্রত্যেকটা দফাতে কিন্তু এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়নি যা ষষ্ঠ দফায় হতে চলেছে। 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এবারের ষষ্ঠ দফার আজকের দিনের এই ইলেকশনে এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশের সংখ্যাও কিন্তু বেশ নজরে পড়ার মতন। সেখানে 28,468 রাজ্য পুলিশ কিন্তু মোতায়েন থাকছে এবং দিল্লিতে কুর্সি দখলের লড়াইয়ে আজকের এই ষষ্ঠ দফার নির্বাচন, যেখানে দেশের 7টা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 58টি কেন্দ্রে ভোট, যার মধ্যে বাংলারও 8টা আসন রয়েছে এবং শেষ 5টা দফার মতন এই দফাতেও যাতে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয় তার কিন্তু সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ দফায় 58টা কেন্দ্রে মোট 889 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই পর্বে একদিকে যেমন জম্মু কাশ্মীরের অনন্তনাগ, রাজৌরি লোকসভা কেন্দ্র, সেখানে ভোট হতে চলেছে, তবে পশ্চিমবঙ্গের যে 8টা কেন্দ্রে ভোট হতে চলেছে সেগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল এবং ঝাড়গ্রাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এই ষষ্ঠ দফার নির্বাচনে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেখানে বাঁকুড়ায় 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, ঝাড়গ্রামে থাকছে 133 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তবে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুরে এবং 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি পূর্ব বর্ধমানে সেখানে যেমন 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, অন্যদিকে পুরুলিয়াতে 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথের নিরাপত্তার দায়িত্বে থাকছেন এবং মোট কিউআরটি রয়েছে এই পর্বে 892টি। পশ্চিম মেদিনীপুরে 213টি কিউআরটি থাকছে, পূর্ব মেদিনীপুরে 232টি কিউআরটি, বাঁকুড়ায় 173টি কিউআরটি, ঝাড়গ্রামে 128টি, পুরুলিয়ায় 132 এবং পূর্ব বর্ধমানে 14টি করে কিউআরটি থাকছে এবং রাজ্য পুলিশ 29,468 থাকছে ষষ্ঠ দফার নির্বাচনে। এবং এই যে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে, সকাল 7টা থেকে এই ভোট গ্রহণ পর্ব শুরু হবে। সেক্ষেত্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু 15,600 এবং সংবেদনশীল ভোট গ্রহণ কেন্দ্র যদি নজর রাখা যায় তাহলে সেক্ষেত্রে 2,678টি সংবেদনশীল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং ষষ্ঠ দফায় সবচেয়ে বেশি সংবেদনশীল বুথ থাকছে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্র। সেখানে 501টি লোকসভা, এই যে কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে 501টি সংবেদনশীল বুথ রয়েছে। এবং কলকাতা টিভিতে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং বিগত যে দফাগুলোর মতোই সকাল থেকেই কিভাবে ভোট গ্রহণ পর্ব চলছে গোটা দেশ তো বটেই, পাশাপাশি এ রাজ্যের যে 8টা লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হতে চলেছে সেই সমস্ত জায়গা থেকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা এবং প্রত্যেকটি জায়গার আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন। কিভাবে সেখানকার ভোট গ্রহণ পর্ব চলছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজকে মূলত কাদের মধ্যে এই লড়াই হতে চলেছে, কাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। বাঁকুড়ার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে সুভাষ সরকার তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে তৃণমূলের হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ চক্রবর্তী। সিপিএম এর ক্ষেত্রে যদি নজর রাখা যায়, নীলাঞ্জন দাশগুপ্ত তিনি কিন্তু বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম এর হয়ে।
এবং 2019-এ তৃণমূল হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন এই বিজেপির সুভাষ সরকার, যাকে কিন্তু এবারেও প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে তমলুকের দিকে যদি আমরা এবার নজর রাখি তাহলে দেখব যে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, তাকে এই লোকসভা নির্বাচনে প্রথমবার তিনি প্রার্থী হয়েছেন। অন্যদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন, বিজেপি তাকে প্রার্থী করেছে তমলুক লোকসভা কেন্দ্রে। সিপিএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, তাকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি এই যে বিভিন্ন জায়গার যে আজকের এই নির্বাচন হচ্ছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দিতে থাকবো। কাঁথি লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, যেখানে অধিকারী আমরা এই মুহূর্তে সরাসরি বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। বিষ্ণুপুরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেখানে আজকে ষষ্ঠ দফায় নির্বাচন হতে চলেছে। এই মুহূর্তে সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতীর কাছে সরাসরি যাব। শাশ্বতী, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত ইন্টারেস্টিং একটি লোকসভা কেন্দ্র, যেখানে সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল তাদের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা। এবং সেক্ষেত্রে তুমি বিষ্ণুপুরের কোথায় রয়েছো এই মুহূর্তে, কি ছবি এই মুহূর্তে নজরে আসছে ষষ্ঠ দফা নির্বাচনের সকালে? গণতন্ত্রের সব থেকে বড় উৎসবের ষষ্ঠ দিনে আমরা রয়েছি এবং আর 1 ঘন্টার মধ্যে কিন্তু পোলিং শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমি রয়েছি বিষ্ণুপুরে এবং বিষ্ণুপুর হাই স্কুল, যেটি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মডেল বুথ। বিষ্ণুপুরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই বুথের মাধ্যমে, যেখানে রাসমঞ্চ, অপরদিকে রাধাশ্যাম মন্দির এবং বালুচরী শাড়ির যে ঐতিহ্য রয়েছে বাংলা শিল্পের, তাকে নিয়েই কিন্তু এই ভোট কেন্দ্রকে সাজিয়ে তোলা হয়েছে। মোট 4টি বুথ রয়েছে এখানে, 92, 93, 94 এবং 95। শুধুমাত্র এই 4টি বুথ নয়, আরও 12টি মডেল পোলিং স্টেশন রয়েছে এবং সেই মডেল পোলিং স্টেশনের মধ্যে এটি অন্যতম। সব থেকে বড় বিষয়, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে ভোট, আজকে যে ভোট রয়েছে, জনসাধারণ যে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সেখানে লড়াইটা কিন্তু দ্বৈরথ একেবারেই। যেখানে দুজন ময়দানে রয়েছেন, সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। তারা প্রত্যেকেই এতদিন ধরে তাদের যে রাজনৈতিক জীবন, তার উপর ভিত্তি করেই এই লোকসভা নির্বাচনে লড়ছেন এবং সুজাতা মণ্ডল প্রথমবার তৃণমূল প্রার্থী, যিনি এই লোকসভা নির্বাচনে পদার্পণ করছেন। সেক্ষেত্রে যথেষ্ট মাত্রায় তিনি আশাবাদী ছিলেন এবং এই মুহূর্তে সকালের ছবিটা দেখাবো, যেখানে এখনো পর্যন্ত মক পোলিং চলছে এবং অনেক ভোটার তারা কিন্তু ইতিমধ্যে বুথে এসে উপস্থিত হয়েছে। সেক্ষেত্রে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে 1,75,466 জন ভোটার রয়েছেন এবং মেল এবং ফিমেল ভোটার দুটোরই সংখ্যা কিন্তু প্রায় 80,000-এর ওপর। সব থেকে বড় বিষয় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে সেটি হলো এখানে নতুন ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। প্রায় 42,983 জন নতুন ভোটার রয়েছেন। এর পাশাপাশি সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে যেরকম সেন্ট্রাল ফোর্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ রাখা হয়েছে। প্রায় 87 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই সম্পূর্ণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রকে কভার করছে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বিষ্ণুপুরে রয়েছি, বিষ্ণুপুর বিধানসভায় রয়েছে এবং ভোটাররা অনেকেই কিন্তু সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন। একটু কথা বলবো, সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার এবং একটি মডেল বুথে কেমন লাগছে? ভালো লাগছে। এবার কি প্রথমবার ভোট? নিজের গণতান্ত্রিক অধিকার প্রথমবার প্রয়োগ করতে চলেছ। এতদিন সবাই আমরা অনেকেই মা বাবাদের সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রে এসে থাকি, আজকের এক্সপিরিয়েন্স? আজকে অ্যাকচুয়ালি আমি প্রথম এসেছি, আমি এর আগে মা বাবার সাথে আসিনি, মা বাবা আগে আসে, এই প্রথম দেখছি আমি। টোটাল মানে এই প্রসেসটা সম্বন্ধে তুমি নতুন, সেক্ষেত্রে একটা তো অন্যরকম এক্সপিরিয়েন্স থাকে, সেটা নিয়ে কি বলছো? হ্যাঁ, আগে মুভি টুভিতে দেখেছিলাম, আগে এমনিতে দেখিনি, মা বাবা একটু বলে দিয়েছে জাস্ট, তাই সেই জন্য দেখা যাক কি হয়। চয়েসটা নিজে। হ্যাঁ, এটাই হলো সব থেকে বড় বিষয়, যে যারা নতুন ভোটার তাদের জন্য আজকের দিনটা একেবারেই অন্যরকম হয় এবং আমরা সেরকমই এক্সপিরিয়েন্স করলাম যে আমাদের সঙ্গে নতুন ভোটার, যেরকমটা বলছিলাম, প্রায় 42,000-এরও বেশি নতুন ভোটার রয়েছেন এই লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। সেক্ষেত্রে মক পোলিং চলছে ভেতরে এবং সম্পূর্ণভাবে প্রস্তুত
হয়ে রয়েছে পোলিং বুথগুলো। তুমি দেখতে পাবে ভেতরে সেই ছবি, যেখানে মক পোলিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে এবং প্রত্যেকটি দলের যারা এজেন্ট রয়েছেন তারাও কিন্তু ভেতরে রয়েছেন। সেক্ষেত্রে এই 4টি বুথ, প্রত্যেকটি বুথই কিন্তু একেবারে সকাল থেকে সাজু সাজু রব। এখনো পর্যন্ত সেই অর্থে কোনো অসুবিধার কথা বা পোলিং সেন্টার থেকে কোনো রকমভাবে মক পোলিংয়ে কোনো সমস্যা, এই ধরনের কোনো অভিযোগ এখনও অবধি এসে পৌঁছায়নি। সেক্ষেত্রে দুই প্রার্থী অর্থাৎ সৌমিত্র খা, সুজাতা মণ্ডল এবং অপরদিকে সিপিআইএম এর যিনি ক্যান্ডিডেট রয়েছেন শীতল কৈবর্ত, তিনিও কিন্তু সকাল থেকে ভোট ময়দানে নেমে পড়বেন তেমনটাই খবর রয়েছে। এবং এই ভোট প্রক্রিয়াকে জুড়ে সবথেকে যে বিষয়টি থাকছে সেটি হলো প্রধান যে প্রতিদ্বন্দ্বী সেটা কিন্তু একেবারেই বলা যায় যে বিজেপির সৌমিত্র খা এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল। তার পাশাপাশি আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রের কিছু কিছু ছবি দেখাই, যেহেতু এটি মডেল বুথ। এবছর নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিশেষ ব্যবস্থা রয়েছে সেটি হলো সিনিয়র সিটিজেনের জন্য আলাদা কর্নার করা হয়েছে এবং হুইল চেয়ার রাখা হয়েছে এখানে, যাতে যারা বয়স্ক মানুষ এসে পৌঁছাবেন, প্রায় সিনিয়র সিটিজেন ভোটারের সংখ্যা এখানে নেহাত কম নয়, সেই কথা মাথায় রেখে কিন্তু এই ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একেবারে অন্যরকম মেজাজে মনে করা হচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এই ভোট প্রক্রিয়া চলবে এবং আজকে 6ষ্ঠ দিনের এই ভোট প্রক্রিয়ায় মনে হয় যে আগামী 5 দিন যে ছবি আমরা দেখতে পেয়েছি, যে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই ছবিও কিন্তু আজকে বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। একেবারেই তাই। অবশ্যই শাশ্বতী, আমরা আবারও পরবর্তী সময় আসবো তোমার কাছে, আপডেট তো নিতেই থাকবো। তবে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে শাশ্বতী আমাদের সামনে তুলে ধরছিল যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণ পর্ব শুরু হবে, কিন্তু সকাল থেকেই মানুষজন তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এবং লাইনে তারা ইতিমধ্যেই দাঁড়াতে শুরু করে দিয়েছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে। এবং যে ছবি আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যে বিশেষভাবে যদি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখি, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 2014 সালের যদি আমরা দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সৌমিত্র খাঁ, যিনি বিজেপি প্রার্থী এবারের নির্বাচনে, তিনি কিন্তু সেই সময় তৃণমূলের হয়ে লড়েছিলেন এবং সেই সময় তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। 2019 সালের নির্বাচনে তিনি দল বদল করেন এবং সেই ক্ষেত্রে বিজেপিতে জয়েন করেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী হন। তারপরেও তিনি জয়লাভ করেন। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে তাকেই এবারে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এবারে ভরসা করা হচ্ছে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের ওপর। তিনি প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। সেক্ষেত্রে এই যে দুজনের মধ্যে যে নির্বাচনের লড়াই, যে ফাইট, সেক্ষেত্রে কে হারে কে জেতে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং বিজেপির এই যে কেন্দ্র তা তৃণমূল নিজেদের দখলে আনতে পারে কিনা, নাকি বিজেপি নিজেদের দখলেই রাখবে এই কেন্দ্রটি, অবশ্যই সেই সমস্ত ফলাফল জানতে হলে তো আমাদের চৌঠা জুনের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছে যে নিরাপত্তার ঘেরাটপ কিন্তু রয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই। নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত তৎপর যাতে কোথাও কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে। আমরা এই মুহূর্তে নন্দীগ্রামের আপডেট নেব। নন্দীগ্রাম, সেখানেও আজকে নির্বাচন রয়েছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নন্দীগ্রাম, সেখানে আজকে 6ষ্ঠ দফার নির্বাচন রয়েছে এবং বিগত বেশ কয়েকদিন ধরে নন্দীগ্রামে যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি সেখানে আমরা দেখছি, সেক্ষেত্রে আজ নির্বাচনের সকালবেলায় ছবিটা কি কিছুটা হলেও বদলেছে? নিরাপত্তার কি ছবি দেখা যাচ্ছে? মানুষজন তারা কি আসতে শুরু করেছেন? কি ছবি সব মিলিয়ে ধরা পড়ছে? দেখো, আজ 6ষ্ঠ দফার নির্বাচন এবং নির্বাচন আজকে শুরু হবে ঠিক সকাল 7টায় এবং শেষ হবে সন্ধ্যে 6টার সময়। নির্বাচনের দিন নন্দীগ্রামে সকাল থেকে কিন্তু পুরো নন্দীগ্রাম পুলিশি নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনী, জওয়ান এবং পুলিশ এবং র্যাব মোতায়েন রয়েছে। প্রত্যেকটা বুথে কিন্তু পুলিশি পাহারা বাড়ানো হয়েছে যাতে নন্দীগ্রামের মতো জায়গায় কোনো অশান্তি না ঘটতে পারে এবং পুরো বিগত বেশ কিছুদিন ধরেই নন্দীগ্রাম উত্তপ্ত ছিল এবং সেই জায়গায় নন্দীগ্রামে যাতে নতুন করে কোনো অশান্তি তৈরি না হয় সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন সর্বদাই তৎপর এবং আরো পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
সৌম্যজিৎ, যে ছবি আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে ধরনের অশান্তি সেখানে ছড়ানো হচ্ছিল, এবং এই যে তমলুক লোকসভা কেন্দ্র যেখানে মূলত প্রার্থী হচ্ছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তরফে, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর তরফ থেকে প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে সব মিলিয়ে আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে নির্বাচনের সকালবেলায় নন্দীগ্রামের এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি? দেখো, এখন অব্দি কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু বিভিন্ন রাস্তায় রয়েছে, পুলিশ রয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রগুলি সেজে উঠেছে। ভোট কর্মীরাও প্রস্তুত। আর কিছু সময় পরে কিন্তু ভোটাররা এসে উপস্থিত হবেন নন্দীগ্রামে, এবং তারা এই যে ভোটদানে ব্যস্ত থাকবেন, এবং সব মিলিয়ে পুরো নিরাপত্তার বিষয়টিতেই কিন্তু বেশি করে নজর দেওয়া হচ্ছে। সৌম্যজিৎ, এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকছে সেখানে, সেক্ষেত্রে মানুষজনের মধ্যে তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল, সেক্ষেত্রে আজকে নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপ, সেখানে মানুষজন তারা কি কিছুটা হলেও কি আশ্বস্ত হতে পারছেন? সৌম্যজিৎ, শোনা যাচ্ছে কথা? ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অবশ্যই পরবর্তী সময় আবারও আপডেট দিতে থাকবো আপনাদেরকে। তবে আপনাদের যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি বিভিন্ন লোকসভা কেন্দ্রে, সেখানে কিন্তু আজকে এই নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের যে 8টা লোকসভা কেন্দ্র, অর্থাৎ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই 8টা লোকসভা কেন্দ্রে আজকের এই নির্বাচন হতে চলেছে। সকাল 7টা থেকে হবে ভোট গ্রহণ, এবং ইতিমধ্যে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি যে বুথমুখী হতে শুরু করেছেন মানুষজন, যাতে সকাল সকাল তারা নিজেদের ভোটটা দিতে পারেন, এবং যদি কোথাও কোনো রকমের অশান্তির ঘটনা ঘটে সেই বিষয়টাকেও তারা এড়ানোর জন্যই কিন্তু সকাল সকাল তারা আসছেন, বুথমুখী হচ্ছেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজকে মূলত যে এই নির্বাচন হতে চলেছে তাতে কিন্তু 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথের নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে, যা কিন্তু সত্যিই বেনজির ঘটনা। কারণ আমরা এই ছবি কিন্তু বিগত যে দফাগুলো সেই দফাতে দেখিনি যে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি সেই দফাতে, যা 6ষ্ঠ দফায় মোতায়েন করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষভাবে নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে, কারণ সেখানে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী একদিকে যেমন থাকছে, অর্থাৎ 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি এই পূর্ব মেদিনীপুরে কিন্তু রাজ্য পুলিশের সংখ্যা থাকছে সর্বনিম্ন 714 রাজ্য পুলিশ থাকছে এই পূর্ব মেদিনীপুরে। আপনাদেরকে যদি আমরা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা জানিয়ে রাখি, বাঁকুড়ায় 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর যেমনটা আপনাদেরকে বলছিলাম সেখানে 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পুরুলিয়াতে 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। আমরা এই মুহূর্তে ঘাটালের দিকেও নজর রাখবো। ঘাটাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদনের কাছে আপডেট নেব। মধুসূদন, আজ 6ষ্ঠ দফার নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্র, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিজেপি প্রার্থী হিরণের এবং তৃণমূল প্রার্থী দেবের মধ্যেই, এবং দুজনেই তারকা প্রার্থী। সেক্ষেত্রে কতটা লড়াই হতে চলেছে সেখানে সেদিকে তো নজর থাকবে। তবে সকালবেলাতে সেখানে বুথে বুথে কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারে কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে কিন্তু একদিকে যেমন কড়া পুলিশের নজরদারি রয়েছে, পাশাপাশি সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে, অপরদিকে কিন্তু এলাকা থেকে প্রায় 100 থেকে প্রায় 200 মিটার দূরে কোন রকম ক্যাম্পেনিং করতে দেওয়া হচ্ছে না তৃণমূল হোক বা রাজনৈতিক দলের সেই সমস্ত কর্মীদের। পাশাপাশি কিন্তু দেখো, একেবারে কিন্তু আজকে যে 6ষ্ঠ দফার নির্বাচন, এই 6ষ্ঠ দফার নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু কয়েকদিন আগে থেকে একটা তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে একটা তামাল একটা উন্মাদনা ছিল। আজ এই 6ষ্ঠ দফার নির্বাচন একেবারে কিন্তু হাই ভোল্টেজ বলা যেতে পারে। একদিকে যেমন বিপক্ষে রয়েছে হিরণ, অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে রয়েছে দীপক অধিকারী, অর্থাৎ দুই যে তারকা প্রার্থী, সেই দুই তারকা প্রার্থীর আজকে কিন্তু এই লড়াইয়ে টক্কর হয়ে উঠেছে পুরো ঘাটাল লোকসভা কেন্দ্র। অভিক।
মধুসূদন, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যে ঘাটাল লোকসভা কেন্দ্র, যেখানে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তিনি যেমন একদিকে প্রার্থী হচ্ছেন, দেবকে প্রার্থী করা হয়েছে, প্রত্যেকেই কিন্তু একে অপরের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আমরা আনতে দেখেছিলাম এই নির্বাচনের আগেই, এবং সেই ক্ষেত্রে 2019-এ কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন দেব। হিরণের কাছে কতটা জোর টক্কর হতে চলেছে আজকের নির্বাচন? দেখো, একেবারে কিন্তু যে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেটা জানাচ্ছেন যে 4 তারিখ ভোটের রেজাল্টের দিন তাদের যে একটা উৎসব, সেই উৎসব দ্বারা তারা যেমন একটা আয়োজন করবে, পাশাপাশি তারা আগে থেকেই একটা চিন্তা ভাবনা করেই নিয়েছে যে দীপক অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে শোনা গিয়েছিল। পাশাপাশি দেখো, কিন্তু কয়েকদিন আগে থেকে দুই যে তারকা প্রার্থীর যে লড়াই, কেউ হিরণ কখনো টুইট করছে, আবার দেব কখনো টুইট করছে, পাশাপাশি একে অপরের যে খোঁচা, এই খোঁচাই কিন্তু একটা জোর টক্কর সৃষ্টি হয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে। মধুসূদন, সেই ক্ষেত্রে যদি আমরা 21-এর বিধানসভা নির্বাচন দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে কিন্তু এই ঘাটাল বিধানসভা কেন্দ্র, কারণ সেখানে এই যে 7টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে এই ঘাটাল বিধানসভাতে জিতেছিল বিজেপি এবং বাকি 6টা পেয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে কি বিজেপি কিছুটা হলেও মাথাচাড়া দিচ্ছে সেখানে? দেখো, একেবারে কিন্তু ঘাটাল যে বিধানসভা কেন্দ্র, সেই ঘাটাল বিধানসভা কেন্দ্র বিজেপি জিতলেও সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিভিন্ন এলাকায় ক্যাম্পেনিং শুরু করেছিল, তাদের যে সমস্ত প্রচারের কাজ তাদের অনুযায়ী তারা কাজ ছেড়েছিল। অপরদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরাও যেহেতু ব্যাকফুটে গিয়েছিল ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে, তারাও দমেনি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ঘাটাল লোকসভা কেন্দ্র। অবশ্যই অবশ্যই মধুসূদন, এদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঘাটাল লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু আজ 6ষ্ঠ দফার নির্বাচন। রাজ্যের 8টা লোকসভা কেন্দ্রে সেখানে আজকে নির্বাচন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা টিভির নজর রয়েছে এই প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের দিকে, এবং বিভিন্ন জায়গার প্রার্থীদের সঙ্গে কিন্তু থাকছেন আমাদের প্রতিনিধিরাও। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো কেশপুরের দিকে। কেশপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি। সরাসরি রিয়ার কাছে যাব। রিয়া, এই মুহূর্তে তুমি ঠিক কোন জায়গায় রয়েছো, কোন প্রার্থীর সঙ্গে রয়েছো, সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে 6ষ্ঠ দফা নির্বাচনের সকালে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে যে কেশপুর বিধানসভা সেখানে রয়েছি, এবং কেশপুরে সেখানে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি ক্যান্ডিডেট তিনি আসবেন, এবং তিনি বিভিন্ন জায়গায়, কারণ গতকাল রাত থেকে যেটা দেখা যাচ্ছে যে কেশপুরের বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ আসছে যে বিজেপি কর্মীরা বলছে যে তাদেরকে নাকি তৃণমূল যারা কর্মীরা রয়েছেন তারা ভয় দেখাচ্ছেন, এরকম একাধিক কমপ্লেন ইতিমধ্যেই এসেছে, এবং সিএপিএফ আসছে না সেই নিয়েও কিন্তু কমপ্লেন করেছে বিজেপি কর্মীরাই। এবং এই অভিযোগের ভিত্তিতে হিরণ চট্টোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই কেশপুরে আসবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং সেই কারণের জন্যই আমরা কেশপুর থানা সংলগ্ন যে আশেপাশে জায়গা আছে সেই জায়গায় আসবে হিরণ চট্টোপাধ্যায়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব, তিনি যেমন দুবারের এমপি এবং বিপুল ভোটে জিতেছেন তিনি, এবং পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায় তিনি খড়গপুরের এমপি, খড়গপুরে তিনি এমএলএ ছিলেন, এবং এই প্রথম তিনি এমপি টিকিটে দাঁড়ালেন এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। তবে জোর টক্কর যেমন একদিকে রয়েছে, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এখানকার মানুষ, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ, তারা কিন্তু একদম দুদিকেই, একদিকে যেমন কিছু মানুষ জানাচ্ছে যে তারা দেবকে আবারও ফিরে পেতে চায়, এবং অন্যদিকে কিছু মানুষ যারা জানাচ্ছেন যে তারা একটু চেঞ্জ চায়। তো সেই কারণের জন্য 4 তারিখের দিকে নজর রাখতেই হবে। তবে আজকে সারাদিন কি হয়, কারণ কেশপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে এখান থেকে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে, এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি যদিও তাকে গতকাল থেকে আমরা একাধিকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই কন্ট্যাক্ট করতে চাইছে না অনেক সময় মিডিয়ার সঙ্গে।
সঙ্গে। তবে তিনি জানিয়েছেন যে তিনি কেশপুরে আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। এর পরবর্তী কি হয় সেদিকে আমাদের নজর। একটা বিষয় এখানেই তোমার কাছে আমি জানতে চাইবো যে রিয়া, আমরা যেমনটা দেখেছিলাম যে এই হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়িতে যেভাবে রাজ্য পুলিশের তল্লাশি অভিযান চললো, তারপর তিনি সেখানে চলে গেলেন, যে ধরনের বচসায় তিনি জড়িয়ে পড়লেন, তারপর তুমি বলছো যে বিভিন্ন অভিযোগ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে বিজেপির তরফ থেকে, যে বিভিন্ন জায়গায় হয়তো গন্ডগোল হতে পারে। সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায় তিনি কি আজ দিনভরই বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াবেন? সেখানে সমস্ত দিকেই কি তিনি নজর রাখতে চলেছেন? দেখো, তোমাকে একটা জিনিস জানাবো অভিক, যে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে আজকে 6ম দফায় ভোট। তার আগে আমরা যেটা দেখছিলাম যে টুইটারে রীতিমতো ছড়াছড়ি, একদিকে যেমন শুভেন্দু অধিকারী দেবের আগেনস্টে একাধিক টুইট করছিলেন, অন্যদিকে সেই টুইটগুলোকেই তার উত্তর দিচ্ছিলেন দেব অধিকারী, এবং পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছিল সেগুলোকে রিপোস্ট করতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দেব অধিকারী তিনি কিন্তু হিরণের যে রিপোস্ট সেগুলোতেও কিন্তু রিপ্লাই দিয়েছেন দেব অধিকারী। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায় তার যে একটা লাগাতার যে একটা তার ক্রেজ ছিল, সে যে নিজের একটা ক্রেজ তৈরি করেছিল, সেটা না কোথাও গিয়ে একটা ধামা চাপা পড়ে গিয়েছে। কারণ গতকাল থেকে হিরণ চট্টোপাধ্যায়ের যে মুভমেন্ট দেখা যাচ্ছে, তাকে একাধিকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি কন্ট্যাক্টে কোনো রকম সাড়া দিচ্ছেন না, তিনি মেসেজের রিপ্লাই করছেন না। তবে আজকে যদিও তিনি বলেছেন সংবাদ মাধ্যমকে যে তার গ্রুপের কথা, তিনি লোকেশন শেয়ার করেছেন কিছুক্ষণ আগে, তিনি বলেছেন তিনি কেশপুরে আসবেন, যদিও তিনি এখনো অবধি তিনি কেশপুরে আসেননি। এবং আজকে সারাদিনের কি কর্মসূচি সেটা যেমন দেব অধিকারী একটা সুনির্দিষ্টভাবে একটা চার্ট বানিয়ে দিয়েছে, কিন্তু হিরণ চট্টোপাধ্যায় সেরকম কিছু নেই। তিনি একবার বলছেন তিনি কেশপুরে আসবেন, কারণ কেশপুরে একাধিক অভিযোগ রয়েছে বিজেপি কর্মীদের। আবার অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে যারা বিজেপির এজেন্ট রয়েছে তারা নিজেরাই বসতে চাইছেন না বুথে, এবং অন্যদিকে এইটাকে হাতিয়ার করছে হচ্ছে বিজেপি, কারণ তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভয়ে নাকি তারা বিজেপি এজেন্ট দিতে পারছে না। এইরকম কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যেই ভোট শুরুর আগেই বলা চলে যে আসতে আরম্ভ করেছে, গতকাল রাত থেকেই আসতে আরম্ভ করেছে। এবং এই ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট এবারে কত সুষ্ঠুভাবে হয়, কারণ এর আগে যে আমরা 6টা ফেজ দেখেছি বা 5টা ফেজ দেখেছি আমরা এর আগে, সেখানে কিন্তু এই ধরনের এইভাবে সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু এবারে অর্থাৎ এই ঘাটাল লোকসভা কেন্দ্রের যে 6th ফেজে যে ভোট হচ্ছে, সেটা কতটা সুষ্ঠুভাবে হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। একদম তুমি নজর রাখো সেদিকে। পরবর্তী সময় আমরা আসবো তোমার কাছে আপডেট নিতে। আপাতত ধন্যবাদ রিয়া মাঝি, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন ঘাটালের কেশপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবং সেখানে কিন্তু আজকে নির্বাচন রয়েছে, 6ষ্ঠ দফার নির্বাচনে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াবেন প্রার্থীরা, নজর তো তার রাখবেন। কলকাতা টিভি নজর রাখছে প্রত্যেকটা বুথে, সেখান থেকে কিন্তু আপনাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দিতে থাকছি। আর এই মুহূর্তে সরাসরি আমরা আবারও বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। বিষ্ণুপুরে যেখানে আজকে যে ফাইট হতে চলেছে এবং 6ষ্ঠ দফার নির্বাচন, সকাল থেকে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে আমরা সরাসরি জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বিষ্ণুপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু আজ 6ষ্ঠ দফার নির্বাচন রয়েছে। তুমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছো, কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো অভিক, আমি রয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিঘ্না কেপিএস 8 নম্বর এবং 9 নম্বর বুথ, এবং একদম বাঁকুড়া শহর লাগোয়া। এবং এই বুথের যেটা মূলত বৈশিষ্ট্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হলো জেলার শিল্প সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে তারই একটা ছোট্ট উদাহরণ এই বুথ 8 নম্বর এবং 9 নম্বর বুথ। আমি প্রথমে বুথ দেখাবো তোমাকে, বুথের সামনের অংশ এবং বুথের ভিতরের অংশ, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরভাবে যারা ভোটার তারা কিন্তু এখানে বসার তাদের ব্যবস্থা করা হয়েছে। এবং যে বুথের ভিতরের যে দেওয়াল গাত্র এবং বুথের ভিতরের যে ডেকোরেশন, তা কিন্তু বাঁকুড়া জেলার যে ঐতিহ্যের যে শিল্প অর্থাৎ ডোগরা শিল্প, সেই ডোগরা শিল্পের থিমকে এই ভোট কেন্দ্রে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে মহিলা ভোট কর্মী
সহকর্মী যারা রয়েছেন তাদেরও সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, গরমের কথা মাথায় রেখে সেখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এবং একটু ভিতর দিকে যদি যাওয়া যায়, এখানে যে পোলিং স্টেশন তা কিন্তু মহিলা দ্বারা পরিচালিত, মহিলা নিরাপত্তা রক্ষী এখানে রয়েছেন এবং তার সাথে সাথে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবং এই দুটি বুথের যেটা জেলার এরকম প্রায় 25টি বুথ করা হয়েছে, যেগুলো মডেল বুথ। জেলার কোথাও ডোগরা শিল্পকে তুলে ধরা হয়েছে, কোথাও বালুচুরি শিল্পকে তুলে ধরা হয়েছে, কোথাও তুলে ধরা হয়েছে টেরাকোটা শিল্পকে। এর সাথে সাথে বিভিন্ন সামাজিক বার্তা, যেমন প্লাস্টিক বর্জনের বিষয় রয়েছে, তার সাথে সাথে ট্রাইবালদের যে জীবন জীবিকার বিষয় তুলে ধরা হয়েছে। আমি একদম বুথের প্রবেশপথে এসেছি এবং প্রবেশপথ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা তৎপরতা, একটা প্রস্তুতি চলছে। মহিলা ভোটকর্মীরা তারা পুরো বিষয়গুলো খতিয়ে দেখে নিচ্ছেন, পুরো মকপোলের যে বিষয় সেগুলো খতিয়ে দেখছেন, সেই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এখানে যে দুটি বুথ রয়েছে সেই দুটি বুথ কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। এবং আমি যদি একটু বাইরের দিকে যদি আসা যায়, দেখতে পাওয়া যাচ্ছে যে এখানের যে বিষয়টা, সেখানে যারা মহিলারা আছেন পুরো শেড দিয়ে, পুরো রোদের বিষয়টা মাথায় রেখে, গরমের বিষয়টা মাথায় রেখে পুরো শেড এখানে তৈরি করা হয়েছে। এবং বিশেষ যে চাহিদা সম্পূর্ণ মানুষজন যারা পিডাব্লিউডি যারা ভোটার রয়েছেন তাদের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা মানুষজন আসছেন, যারা ভোট দিতে সকাল সকাল আসছেন, অর্থাৎ বিশেষ করে গরমটাকে অ্যাভয়েড করার জন্য এখানে প্রচুর সংখ্যক ভোটার রয়েছেন যারা রীতিমতো সকালবেলাতেই এসে হাজির হয়েছেন। বলছি সকাল সকাল ভোট একটু কি গরমটাকে অ্যাভয়েড করার জন্য? হ্যাঁ, গরমটাকে অ্যাভয়েড করার জন্যই। মানে ভোট দিয়ে বাড়ির কাজ করো? হ্যাঁ, ভোট দিয়ে বাড়ির কাজ করো। মানে ভোটটা দিতে হবে সকালবেলায়, তাই চলে এসেছে? হ্যাঁ, গরমের জন্য, বিশেষ করে গরমের জন্য। এখানে বহু মানুষ রয়েছেন যারা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যে যারা এখানে রীতিমতো এখানে বসে রয়েছেন। এবং আমি একটু জানার চেষ্টা করব, সকাল সকাল ভোট কি বলবেন? সকালে ভোট দেওয়ার একটাই উদ্দেশ্য, কি না একটু ফাঁকা পাবো, তাড়াতাড়ি কাজটা করে নিজের কাজ করতে পারবো। নির্বাচন কমিশনের যে একটা এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর একটা ডেকোরেশন, সেই ডেকোরেশনটিকে একটা আলাদা ফিল হচ্ছে ভোট কেন্দ্রে? অতি অবশ্যই, অতি অবশ্যই। এইবারের নতুন ডেকোরেশন দেখলাম, এই ব্যবস্থা আমি পূর্বে দেখিনি। আমি এখানে অনেক ভোটার রয়েছেন, তাদের সাথে আমি একে একে কথা বলার চেষ্টা করব যদি সময় পাওয়া যায়। বলছি যে জায়গায় ভোট কেন্দ্র রয়েছে সেই জায়গায় ডোগরা শিল্প, আর সেই ডোগরা শিল্পের আদলেই আবার এখানকার যে ভোট কেন্দ্রের থিম হচ্ছে ডোগরা। একটু কি আলাদা অনুভূতি? অবশ্যই আলাদা অনুভূতি, আর এটা তো এই প্রথমবার দেখছি এরকম। ভালো লাগছে দেখে, নতুন নতুন হচ্ছে, সব আপডেট হচ্ছে। স্বরূপ, তোমার সঙ্গে অনেক প্রবীণরা আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রবীণ ভোটার সেখানে রয়েছে। আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে বিগত অনেক লোকসভা নির্বাচন তারা পেরিয়ে এসেছেন, অনেক লোকসভা নির্বাচন তারা দেখেছেন, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পালা বদলও তারা দেখেছেন। এই যে এবারের যে লোকসভা নির্বাচন, মূলত কোন কোন বিষয়গুলোকে তারা মাথায় রাখছেন, কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন, সেইগুলোকে মাথায় রেখে ভোট দেবেন তারা? একদম একদম, আমি অবশ্যই জানার চেষ্টা করবো। এখানে অনেক প্রবীণ নাগরিক রয়েছেন যারা মূলত সকালবেলাতেই ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব। অনেকগুলো লোকসভা নির্বাচন দিয়েছেন, কতগুলো লোকসভা নির্বাচন হচ্ছে এটা নিয়ে? এটা আর মনে নেই এখন কতগুলো দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। তো মোটামুটি এইবারটা খুব ভালো লাগছে। কোন বিষয়ের উপর, কোন বিষয়টাকে আপনারা বেশি করে গুরুত্ব দিচ্ছেন? কোন বিষয়টাকে? এই যে ধরুন প্যান্ডেল করেছে, বসার জায়গা হয়েছে, জলের ব্যবস্থা, সবকিছুই ভালো লাগছে এবার। একজন ভোটার তিনি যখন ভোট কেন্দ্রে আসেন তখন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তিনি তার ভোট দান প্রয়োগ করেন। কোন কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন? ভোটে মোটামুটি ধরুন আমরা যেটুকু জেনেছি ভালোই করে, খারাপ কিছু নয়। আপনাকে একটু জানার চেষ্টা করব যে এই যে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন, নিজের অধিকার প্রয়োগ করছেন, কোন বিষয়গুলোর কথা মাথায় রাখছেন আপনারা? প্রথমত 1 নম্বর হচ্ছে সিস্টেম, তারপরে সিকিউরিটি, তারপরে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট, বসার প্রবীণদের নবীনদের, এতে অনেক আমাদের উপকার হয়েছে। এই সবগুলো অনেক এইবারে ইলেকশনের পরিবর্তন হয়েছে, আগে যেটা হয়নি, আগে যেটা দেখিনি। অনেকবারই আমার এই লাইফে ভোট দিয়েছি, লোকসভা বিধানসভা, কিন্তু এবারে তার অন্যতম চিত্র আমার নজরে এলো।
অভিক, তুমি বুঝতে পারছো যে মানুষজন এই ভোট কেন্দ্রে এসে এই যে ব্যবস্থা, এই যে এত সুন্দর একটা ডেকোরেশন, সেই ডেকোরেশন এবং তার সাথে সাথে এই যে থিম, লোকাল যে শিল্প, ডোকরা শিল্পকে এই ভোট কেন্দ্রে তুলে ধরা, এই বিষয়গুলোর দিকেই মূলত তাদের নজর পড়ে যাচ্ছে। এবং তারা সত্যি সত্যি যারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন, তারা তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছেন, তারা এসে এই ধরনের একটা ব্যবস্থা দেখে তারা অত্যন্ত আনন্দিত হচ্ছেন, তারা অত্যন্ত উৎসাহিত হচ্ছেন। কারণ এই যে ভোটার যারা ভোট কেন্দ্রে এসেছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে তারা রীতিমতো প্রস্তুতি নিয়ে যে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে, ভোট দিতে হবে এবং তাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে, এই যে বিষয়গুলোর উপর তারা সকালবেলায় এসে গিয়েছেন ভোট কেন্দ্রে। এবং এই ভোট কেন্দ্রে এসে যে ব্যবস্থা, জেলা প্রশাসনের, জেলা নির্বাচনী আধিকারিকদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে কিন্তু তারা দেখে কিন্তু তারা অভিভূত হয়ে পড়ছেন। এবং আরেকটা দেখাবো যে মানুষজনের ভিড় ক্রমশ জমছে এখানে। মানুষজনের যারা ভোটার তারা কিন্তু রীতিমতো আসতে শুরু করে দিয়েছেন এখানে। এবং আমি তোমাকে আগেও বললাম যে বাঁকুড়া জেলাতে এরকম 25টি বুথকে করা হয়েছে, যে 25টি বুথ বাঁকুড়া, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে রয়েছে এবং বিভিন্ন জায়গায় এই মুহূর্তে লাইন দেওয়ার জন্য বলা হচ্ছে। কারণ ঠিক 7টা বাজলেই ভোট গ্রহণ শুরু হবে, তার জন্য প্রত্যেকটি যারা ভোটার রয়েছেন তাদেরকে লাইন দিতে বলা হচ্ছে যে আপনারা লাইন দিয়ে দাঁড়ান। এখানে নিরাপত্তা রক্ষীরা বলছেন যে আপনারা লাইন দিয়ে দাঁড়ান, এরপর ভোট গ্রহণ শুরু হবে। এবং সেই যে লাইন দিয়ে দাঁড়ানোর বিষয় এবং তার সাথে সাথে এখানে এসে একটু ওয়েটিং করার যে বিষয়, সেই বিষয়টাও কিন্তু এখানে সুষ্ঠুভাবে রয়েছে। এবং গতকালই বাঁকুড়ার জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক, তিনি যেটা বলছিলেন যে বাঁকুড়া জেলাতে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে সম্পন্ন হয়, একেবারে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন যাতে হতে পারে সেদিকেই কিন্তু নজর রাখা হচ্ছে এবং সেই কারণেই সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে। আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে স্বরূপ গঙ্গোপাধ্যায় ছিলেন প্রতিনিধি, সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। বিভিন্ন জায়গার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তবে আপনাদেরকে এই মুহূর্তে আমরা ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো। কারণ ঝাড়গ্রামে সেখানে এবারের যে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন বিজেপির হয়ে প্রণত টুটু এবং সোনামণি টুটু হচ্ছেন সিপিএম এর প্রার্থী। এই ঝাড়গ্রাম যা 2009 লোকসভা ভোট পর্যন্ত কিন্তু সেখানে সিপিএম দখল করে রেখেছিল, যদিও 2014 আবারও পালাবদল সেখানে ঘটে। তবে এবারের এই যে লোকসভা নির্বাচন, 2024-এর এই যে লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফায় সেখানে নির্বাচন হচ্ছে এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। সেই ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী ইন্দ্রাণী। সরাসরি ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, এই মুহূর্তে ঝাড়গ্রামে তুমি রয়েছো, ঝাড়গ্রামের ঠিক কোন বুথে এই মুহূর্তে তুমি রয়েছো এবং সকালবেলা থেকে ছবিটা কি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে আমি ঝাড়গ্রামে বুথে রয়েছি এবং যেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই ভোটাররা আসতে শুরু করেছেন। অর্থাৎ যখন মক পোলিং শুরু হয়নি সেই সময় থেকে কিন্তু ভোটাররা আসছেন। এবং যেটা দেখতে পাওয়া গেল যে কেন্দ্রীয় বাহিনী তারা যেরকমটা ভোটারদের জানিয়েছেন যে এখনো মক পোলিং শুরু হয়নি, অর্থাৎ ভোট শুরু হতো অনেকটা দেরি রয়েছে, তাই তারা এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না। তারপরে কিছুক্ষণ আগেই মক পোলিং শুরু হয়েছে এবং অভিক দেখাবো ইতিমধ্যে কিন্তু একজন ভোটার, অর্থাৎ দুজন এসে ইতিমধ্যে দাঁড়িয়েছেন এখানে। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একেবারেই সকাল চলে এসেছেন, মক পোলিং শুরু হয়েছে, তারপরেই আপনি ঢুকেছেন। সকালবেলা ভোট দেওয়া কি গরম এড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? আমার নিজস্ব কাজ আছে, আমার এখানে নিজস্ব দোকান আছে, তো আমার দোকানে গিয়ে বসতে হবে, ভোটটা দিয়ে চলে যাবো আর কি। একেবারে শুরুতেই ভোট দেবেন এটা ভেবে এসেছেন যে একেবারে শুরুতে ভোট দিলাম? আমি সববারেই প্রথম ভোট দিই এখানে। সেই প্রথাটাই আপনি মেনে চলতে চাই একদম। অর্থাৎ মমতার যে ছবিটা আছে এটা ছিঁড়ে দিতে বলছি। আচ্ছা, এই ভোট কেন্দ্রের মধ্যে ছবি আছে কেন? উনি প্রশ্ন তুলছেন এবং আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনিও চলে এসেছেন, জাস্ট মক পোলিং শুরু হয়েছে তারপরে আপনি এসেছেন? আমার হসপিটালে কাজ আছে, মানে রোগী নিয়ে যাব, তার এক্সরে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছি। অর্থাৎ অভিক দেখা যাচ্ছে যে প্রত্যেকেই সকাল চলে এসেছেন ভোট দেওয়ার জন্য, যদিও ভোট শুরু হতে আরো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তবে
যে বিষয়টা বলবো, ঝাড়গ্রামে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম ত্রুটি না থাকে, কোনো খামতি না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যে টহলদারি গতকাল থেকে শুরু হয়েছে এবং তার আগেও চলেছে, সেই আনাগোনা কিন্তু আজও অব্যাহত। এই যে বুথ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী গেটে রয়েছে, গেটের বাইরে রয়েছে, এবং বুথের সামনে যে কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো রকমের অশান্তি যাতে না ছড়ায়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি যে কিউআরটি টিম, সেই 128 কোম্পানি কিউআরটি টিম মোতায়েন থাকছে, অর্থাৎ কুইক রেসপন্স টিম, তারা মোতায়েন থাকছে। কোথাও কোনো ঘটনা ঘটলে কিন্তু একেবারে মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবং নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাতে বদ্ধপরিকর, সেটাই ঝাড়গ্রাম জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়গ্রাম জুড়ে যদি লড়াইটা দেখো অভিক, সেটা কিন্তু ত্রিমুখী হতে চলেছে সিপিএম, বিজেপি এবং তৃণমূলের মধ্যে। অর্থাৎ যে 2014 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম কে হারিয়ে তৃণমূল এসেছিল, তারপর 2019 সালে দেখেছিলাম যে মোদি ঝড়ে সেখানে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম তিনি জিতেছিলেন। তারপরে অর্থাৎ বিধানসভা নির্বাচনে সেই সমীকরণটা বদলে যায়, যে 7টা বিধানসভা সেখানে জয়লাভ করে তৃণমূল। এরপর যদি পঞ্চায়েত নির্বাচনের দিকে নজর রাখি, সেখানেও তৃণমূল ভালো ফলাফল করে। তবে এবার কিন্তু 2024 একটা চ্যালেঞ্জ এই তিনটে দলের কাছেই, কারণ 2019 সালে যে ভোট গিয়েছিল বিজেপির কাছে, বামেদের যে ভোটটা গিয়েছিল, সেই ভোটটা কি বামেরা পুনরুদ্ধার করতে পারবে? তাদের যে বিশ্বাসযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা, তারা কি সেটা ফেরাতে পারবে? সেই প্রশ্নটা থাকছে। এবং পাশাপাশি তৃণমূল কতটা আরো বেশি ভোট তারা পেতে পারে, সেদিকেও নজর থাকছে। বিজেপির পক্ষেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জের, কারণ যখন বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা যখন বারবার প্রচার করেছেন, তারা বলেছেন যে ঝাড়গ্রাম তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেদিকে তারা বারবার নজর দিয়েছেন। তবে এবার যেটা দেখা যাচ্ছে যে একদিকে সিপিএম তারা প্রচার চালিয়েছে, বিজেপি প্রচার চালিয়েছে, তৃণমূল প্রচার চালিয়েছে, তবে একটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে কুর্মী ভোট। আমরা দেখেছিলাম কুর্মীরা তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে যে একের পর এক আন্দোলন শুরু করেছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্রে কুর্মীরা কিন্তু নির্দল প্রার্থী হয়ে লড়ছেন এবং তারা দিল্লি যেতে মরিয়া, তাদের যাতে আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে, তাই তারাও কিন্তু তাদের মতো করে প্রচার শুরু করেছে। এবং রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন যে তৃণমূল এবং বিজেপির যে এই ঝাড়গ্রামের যে চাবিকাঠি, সেটা কোথাও না কোথাও সিপিএম এবং কুর্মীদের হাতে রয়েছে। অর্থাৎ কুর্মীরাও যে একটা ফ্যাক্টর, কারণ কুর্মী আন্দোলন যেভাবে আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে, তাই ঝাড়গ্রামের দিকে বাড়তি নজর থাকছে। এবং জঙ্গলমহলের মানুষ, ঝাড়গ্রামবাসী, তারা তাদের একটা প্রত্যাশা এবং তাদের যে সমস্ত ইস্যু, সেই সমস্ত কিছুকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ভোটদান পর্ব, ষষ্ঠ দফা নির্বাচন ঝাড়গ্রামের ফলাফল কি হতে চলেছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সেটা 4 জুন আমরা জানতে পারবো। তবে আজকের নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, সেটার দিকে নজর রেখেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে প্রতিটা জায়গায়, স্পর্শকাতর বুথে, বাড়তি নিরাপত্তা এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। একের পর এক ভোটার ইতিমধ্যে আসতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই ভোটদান পর্ব শুরু হবে, সেদিকেও নজর থাকবে। এবং ঝাড়গ্রাম থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো। একদমই প্রত্যেক মুহূর্তের আপডেট তোমার কাছে আমরা নিতে থাকবো অবশ্যই। ইন্দ্রাণী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, সহকর্মী ঝাড়গ্রাম থেকে, এবং সেখানকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে ঝাড়গ্রামে আজকে কিন্তু ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে সেখানে, এবং সকাল থেকেই বুথমুখী হতে শুরু করে দিয়েছেন ভোটাররা, সকাল সকাল যাতে নিজেদের ভোট তারা দিয়ে দিতে পারেন। এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন বুথে বুথে আজ ষষ্ঠ দফার নির্বাচন। এই রাজ্যের 8টা লোকসভা আসনে রয়েছে নির্বাচন। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্র, সেখানেও আজকে ষষ্ঠ দফা নির্বাচন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র এবং সবার নজর রয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রের দিকে, কারণ সেখানে কিন্তু বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে একেবারেই তৃণমূলের মুখ হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, যিনি প্রথমবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সিপিএম এর তরফ থেকেও সায়ন বন্দ্যোপাধ্যায়, তাকে সেখানে প্রার্থী করা হয়েছে। আমরা সরাসরি সেখানে নজর রাখবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি, সৌম্যজিতের কাছে যাব। সৌম্যজিৎ, তমলুক লোকসভা কেন্দ্র একসময় সিপিএম এর দাপট ছিল সেখানে, তারপর যদিও হাওয়া বদলের সঙ্গে সঙ্গে সেখানেও পালা বদল ঘটে এবং তৃণমূলের দখলে থাকা এই কেন্দ্রটি তৃণমূল কি এবার নিজেদের দখলে রাখতে পারে কিনা, নাকি সেখানে পদ্ম ফুল ফুটবে, সেদিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে আজকে লোকসভা নির্বাচনের দিন কি ছবি সেখানে ধরা পড়ছে?
দেখো, প্রথম থেকেই আমরা বিভিন্ন নির্বাচন কেন্দ্রের দিকে নজর রেখেছি। সকাল থেকেই কিন্তু ভোট কর্মীদের ব্যস্ততা চূড়ান্ত এবং এখন বিভিন্ন জায়গায় কিন্তু এখন থেকেই লাইন পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে মক ড্রিল সেখানেও স্টার্ট হয়েছে এবং সেই মকের সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ইভিএম এর প্রবলেম আসছে এবং যেমন তমলুকের 234 নম্বর বুথে ইভিএম এর প্রবলেম দেখা দিয়েছে এবং ভোট কর্মীরা কিন্তু যথারীতি জানিয়ে দিয়েছেন সেই ঘটনা এবং সেই দিকেই কিন্তু নজর থাকছে। পাশাপাশি অভিক তোমাকে যেটা বলি, তমলুক লোকসভা কেন্দ্রের ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জন্যই কিন্তু এখন তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু এখনো। হ্যাঁ সৌম্যদীপ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সৌম্যদীপ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি সৌম্যদীপের সঙ্গে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে তমলুক লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2009 সালে সেখানে কিন্তু যে পালাবদলের ছবি আমরা দেখেছিলাম, যেখানে তৃণমূল প্রথমবারের জন্য জয়ী হয়েছিল। তারপর 2014 সালেও কিন্তু তৃণমূল সেখানে জয়ী হয়েছিল। যদিও 2019 সালে সেখানে যে পালাবদল আমরা দেখেছিলাম, যে সেখানকার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সিদ্ধার্থ শঙ্কর নস্কর বড় মার্জিনে পরাজিত করেছিলেন দিব্যেন্দু অধিকারী এবং তিনি সেখানে জয়ী হয়েছিলেন। এই মুহূর্তে সাংসদ তিনি সেখানে, এবং তমলুকে আজ ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে। অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। সমুদ্রীপে এতক্ষণ সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিল যে যেখানে কিন্তু এই মুহূর্তে বুথমুখী হতে শুরু করেছেন ভোটাররা। বিভিন্ন কেন্দ্রেই যে ছবি ধরা পড়ছে এবং সব জায়গাতেই কিন্তু নির্বাচন কমিশন তৎপর রয়েছে যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে আজকের এই নির্বাচন করা যায় বিগত দফাগুলোর মতোই। দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে সামিল প্রত্যেকের দলের প্রার্থীরা। আর এই মুহূর্তে বড় খবর দিকে নজর রাখবো। ভোট শুরুর আগেই মৃত্যু হলো এক তৃণমূল নেতার। মৃত মহিষাদলের বাসিন্দা শেখ মইবুল বিজেপি কর্মীর সঙ্গে বচসা, হাতাহাতি এবং সেই ঘটনাতেই আহত হন। তারপর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিষাদলে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনা। নির্বাচন শুরু হওয়ার আগেই এই ধরনের ঘটনা সামনে এলো, যেখানে দলীয় কর্মীর মৃত্যুতে বিজেপির যোগ রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। মহিষাদলে তৃণমূল নেতৃত্বের গোষ্ঠী কোন্দলে মৃত্যু, পাল্টা দাবি করছে বিজেপি। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। সৌম্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সৌম্যজিৎ। যেখানে আজকে ষষ্ঠ দফা নির্বাচন, আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন শুরু হতে চলেছে, তার আগেই এই ধরনের ঘটনা, মহিষাদলে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনা, বিজেপির দিকে অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, শেখ মইবুল নামে যে তৃণমূল নেতা, ওই তৃণমূল নেতার কিন্তু গতকাল রাত্রেই মৃত্যু হয়েছে এবং এই যে মৃত্যু, এই মৃত্যু ঘিরে একটা অভিযোগ করছে তৃণমূল যে বিজেপি গতকালকেই তাকে কিন্তু হত্যা করেছে। পরপর ছুরির কোপ মারা হয় তাকে এবং তার ঘটনাস্থলেই তিনি জখম হলে তাকে প্রথমে মহিষাদলের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু অবস্থার অবনতি হয় এবং তারপরে তাকে তমলুকে হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু তৃণমূলের দাবি, বিজেপি গতকাল রাত্রেবেলা কিন্তু তাকে ফোন করে এবং ডেকে নিয়ে যায়, তারপরেই কিন্তু ছুরির কোপ মারে এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়। ঘটনা কিন্তু এই পুরো অভিযোগটাই কিন্তু অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মহিষাদলের চরম এবং তার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে শেখ মকবুলের। পরিবার কি দাবি করছে? এই যে মৃত তৃণমূল নেতা, তার পরিবার কি দাবি করছে? দেখো, পরিবারের যেটা দাবি যে শেখ মকবুল যিনি ছিলেন, তিনি কিন্তু গতবারের পঞ্চায়েত ছিলেন, অর্থাৎ পঞ্চায়েত প্রধান ছিলেন। তিনি কিন্তু কারোর সাথেই কোনো ঝামেলায় জড়াননি, কিন্তু গতকাল তার কাছে একটি ফোন কল আসে এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরেই কিন্তু তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গুরুতর জখম অবস্থায় তাকে মহিষাদলে ভর্তি করা হয় প্রথমে, সেখানে তার অবস্থার অবনতি হয়। যে ছুরির কোপ মারা হয়েছিল, সেখানে যে চিত্র পরিষ্কার আমাদের সামনে, মাথার পেছনে কোপ মারা হয় এবং পুরো পিঠ থেকে শুরু করে পায়ে কোপ মারা হয়। ঘটনাস্থলেই কিন্তু গুরুতর জখম হন। এরপরই তাকে মহিষাদলে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হয়। তারপরেই কিন্তু তাকে তমলুক মেডিকেল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের তরফ থেকে কি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? বডিটাকে মর্গে নিয়ে
না, পরিবারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এখনো অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের নজর থাকবে পুরো ঘটনার দিকে, পুলিশ কি পদক্ষেপ নেয় এই ঘটনায় সেটা দেখার। বিজেপি অভিযোগ তুলছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের ঘটনা, তৃণমূল নেতার কে মৃত্যুর জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? দেখো, আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর সাথে। তিলকবাবু যেটা আমাদের জানান যে গতকালকেই ওই যে এলাকা বেতকুণ্ডু মহিষাদলের, সেই এলাকা কিন্তু যথেষ্ট শান্ত, এবং যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু ওই এলাকার পঞ্চায়েত ছিলেন, এবং তাকে কিন্তু ফোন করে ডাকা হয়, এবং ফোন করে ডাকার পরেই কিন্তু তার উপরে আক্রমণ চালানো হয়। একসাথেই কিন্তু 10 থেকে 12 জন তার উপর আক্রমণ চালান। এরপরেই কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, এবং যার ফলেই কিন্তু তার মৃত্যু ঘটেছে বলেই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বেশ, অবশ্যই পরবর্তী সময় আমরা আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ জানাবো, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ, এবং সেই খবর আপনাদেরকে দিচ্ছিলাম যেখানে মহিষাদলে মৃত্যু এক তৃণমূল নেতার, এবং মহিষাদলের বাসিন্দা শেখ মইবুল, তাকেই বিজেপির কর্মীরা ডেকে নিয়ে যায় গতকাল, এবং তারপরেই তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে, এবং বচসা বাঁধে হাতাহাতি হয়। সেই আহত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মহিষাদলের তৃণমূল নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। মৃত্যুতে বিজেপির বিরুদ্ধেই এই অভিযোগের তীর আনা হচ্ছে, যদিও বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ধরনের ঘটনা। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, যেখানে ষষ্ঠ দফার নির্বাচন শুরু হওয়ার আগে মৃত্যুর ঘটনা মহিষাদলে, সেখানে তৃণমূল নেতা শেখ মইবুল, তার এই মৃত্যুর ঘটনা, এবং বিজেপির তরফেই অভিযোগ উঠছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে বিজেপি। তারা বলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ধরনের ঘটনা। বুঝতে পারেনি, মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমিও ঠিক বুঝে উঠতে পারলাম না। যে এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আন্দোলন, সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না না, কোনো কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছেন। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকের, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন, এবং বলেছেন যে তার কোনো দায়িত্ব নেই বুথ সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। তা আমি বলছি, কেশপুর, আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে, আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? আর কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা কি এইসব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? আপনারা দেখছেন তো, দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না। আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানানো সম্ভব না, আমাদের টিম আছে, তারা জানাচ্ছেন। আর আপনারা তথাকথিত জানেন যে কিউআরটি টিম, এটা একটা ভারতবর্ষের, আজকে পশ্চিমবঙ্গের, আজকে আমি অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না। আমার ঘাটাল লোকসভাতে, বিশেষ করে কেশপুর, সবং এবং পিংলাতে কিউআরটি টিম যে মানে খায় না মাথায় দেয়, আমরা এখন অব্দি বুঝলাম না। তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটাও এখনো বুঝলাম না। কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি। আমাদের ছেলেরা মার খাচ্ছে, সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা। আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি। এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে কি নির্মম পরিস্থিতি। আমি ক্যাম্পে গিয়ে বলেছি, অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে, এবার একটু 1 ঘন্টা আপনারা ঘুরে আসুন। দেখুন চারিদিকে, আমার কাছে ভিডিও ফুটেজে, দেখুন চারিদিকে পিকনিক চলছে। রাত্রি 12টার পরে 144 ধারা জারি হয়ে গেছিল। রাত্রি 12টার পরে কি আপনি পিকনিক করতে পারেন? আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন? বাইক বাহিনী ঘুরতে পারে? চোখের সামনে দেখছি পিকনিক চলছে, বাইক বাহিনী ঘুরছে,
ক্যাম্পকে বলছি আমরা সব পারবো না, আপনি কথা বলুন, পুলিশের সঙ্গে কথা বলুন। আর সেই মমতার দলদাস পুলিশ যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়েছে ব্লক প্রেসিডেন্ট হিসেবে তৃণমূলের, তাকে কেশপুরকে জেতাতেই হবে, না তার চাকরি থাকবে না। দেখুন ওসব ন্যাকা কথা বলে তো গণতন্ত্র বাঁচানো যাবে না। উনি ন্যাকা কথা বলতে থাকুন, আর ওনার পুলিশ বাহিনী যে কাজ করছেন সেটা বাংলার মানুষ দেখছেন। দেখুন ভোট মানুষ দেবে, আমি এখনো বিশ্বাস করি যে 7খানা বিধানসভা আমাদের ভোট মানুষ দেবে। আমাদের অর্ধেক নেতা তো এখন থানায় জেলে বসে আছে, তন্ময় ঘোষ জেলে বসে আছে, অজিত চৌধুরী জেলে বসে আছে, শিশির কুলবিকে কালকে থানায় বসিয়ে রেখেছিল, বলেছিল আপনাকে জেলে পুরব, আপনি যদি কালকে এখন যদি আপনি মাঠে নামেন আপনাকে জেলে। আমাকে সুজিতা ফোন করছে যে আমি কি করবো ভাই, আমি কি জেলে থাকবো, নাহলে আমাকে আমি ভোট কাজ করতে দিলে আমাকে বলে জেলে ঢোকাবে। আমি তাহলে বাড়িতে গিয়ে ঘুমোন, আর কি করবেন আপনি বাড়িতে গিয়ে ঘুমোন। আমাদের সবঙ্গের যিনি নেতা শিশির কুলবি, তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে বলছে যে এখন ভোটের হয়ে কাজ করলে আমাকে জেলে পুরবে। আমি কি তাহলে জেলে যাবো না, আমি বাড়িতে গিয়ে আপনি ঘুমান। আমি কি বলবো বলুন, একজন কর্মী হয়ে এর থেকে কি বলতে পারি। আমাদের পিংলার, আমাদের যিনি কনভেনার, তাকে থানায় বসিয়ে রেখেছিল 4 ঘন্টা, তাকে সেম বলেছে ভাই তুমি ভোটে কাজ করো, নাহলে থানায় বসে থাকো। তো এই চলছে গণতন্ত্র, বাট আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে। আমার এখন একটাই মিশন যে আমাদের পোলিং এজেন্ট বসাতে হবে, যাদেরকে এখনো বসতে দেয়নি। আমি সেখানে যাচ্ছি, যে জায়গায় খবর পাচ্ছি, আপনারা চলুন গিয়ে দেখবেন। কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কোনো কারণ বা কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে তো নয়, গত 3 দিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে কোথাও খুঁজে পাইনি। যতবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে এই তো ওখানে ভোট হচ্ছে, পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেলে চলে আসবে। পুলিশ অবজারভার সুজিত কুমারকে যতবার ফোন করেছি তিনি বলছেন দেখুন আমি তো অবজারভার, আমাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে অবজার্ভ করতে, আমাকে কোনো অ্যাকশন নিতে বলেনি। যিনি এখানকার জেনারেল অবজারভার আছেন, তার সঙ্গে দেখা করেছি ব্যক্তিগতভাবে, তারা বলছেন নির্বাচন কমিশন আমাদেরকে অবজার্ভ করতে পাঠিয়েছে, আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। অ্যাকশন নেবে কে? এখানকার এসপি। আর সেই এসপি বলছেন আমি জীবনে প্রথম এসপির দায়িত্ব পেয়েছি, আমি কিছু জানি না, ও থানার ওসি যারা যেটা করছে সেটাই ফাইনাল, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ফোনও করবেন না। এসপি আমার আজ অব্দি ফোনও তোলেননি, কিচ্ছু রিপ্লাই দেননি।